নমস্কার, দৃষ্টিপাত লাইভের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে বেদান্ত রয়েছে। প্রথমেই যে বিষয় নিয়ে সৌরজ্যোতি এবং প্রসেনজিৎ আলোচনা করছিল, ম্যানগ্রোভ। আগামী 26শে জুলাই ম্যানগ্রোভ দিবস। কিন্তু ম্যানগ্রোভ দিবস আসলে আমরা যে দিনগুলো পালন করি কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করেই তো পালন করি। ধরুন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তার জন্য রবীন্দ্রনাথ একটা সময় ছিলেন বা তার যে গুরুত্ব সেই গুরুত্ব, আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু ধরুন এই ম্যানগ্রোভ থাকাটা সব সময়ের জন্য ভীষণ জরুরি, কিন্তু সেই ম্যানগ্রোভই মানে ওই ছিলেন হওয়াটা প্রয়োজন নয়, ম্যানগ্রোভ থাকাটা ভীষণ প্রয়োজন। এই ম্যানগ্রোভ থাকার বদলে বর্তমানে না থাকায় পৌঁছে গেছে। আমাদের এই ইন্ট্রোতে সৌরজ্যোতি পড়ছিল ম্যানগ্রোভ আউট আর ভেরি ইন, এরকম একটা বিষয়। কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য যারা বিশ্লেষক তাদেরকে তো ডাকতেই হবে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিভার অ্যাফেয়ার্সের প্রধান ডক্টর বিশ্বজিৎ রায়চৌধুরী। বিশ্বজিৎবাবু, স্বাগত। নমস্কার। কেমন আছেন? ভালো। বেশ। আর তার সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অনলাইনে উমাশঙ্কর মণ্ডল, ম্যানগ্রোভ ম্যান বলে যাকে আমরা চিনি। তো সেই নিয়ে আলোচনা এগোবে। কিন্তু স্যার, একটাই বিষয় জানার, এই ম্যানগ্রোভ প্রত্যেক দিন নষ্ট হয়ে যাচ্ছে। একটু আগে যেটা দেখছিলাম, নেই আজকে এই মুহূর্তে, মানে জায়গা কেটে কেটে পুরোটাই ভেরি হয়ে গেছে। মানে এটা পরিবেশের জন্য কতটা ক্ষতি, মানে এই কথা কি কেউ ভাবে? বেদান্ত, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই যে আজকের এই ম্যানগ্রোভ দিবসটাকে সামনে রেখে এই একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য। এবং আমি ডিডি বাংলার সমস্ত আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মীকে আমি নিজের থেকেও একটু দুঃখিত বলবো যে আজকে সংবাদ মাধ্যমের উপর যে আঘাতটা নেমে এসছে একটি তথাকথিত সম্প্রদায় বা মানুষের দ্বারা, সেটাকেও আমি যথেষ্ট ঘৃণার চোখেই দেখছি। ম্যানগ্রোভ নিয়ে যে কথাটা তুমি বললে, ম্যানগ্রোভ এমন একটা বিষয় যেটা হচ্ছে শুধুমাত্র আমরা উদ্ভিদ বা গাছ বলতে যে বিষয়টাকে বুঝি, ম্যানগ্রোভ শুধুমাত্র সেটা নয়। ম্যানগ্রোভ হচ্ছে কিন্তু একটা প্রকৃতির দেয়াল, এবং যে দেয়াল আজকে এত বছরের পর বছর ধরে এই পশ্চিমবঙ্গকে এক প্রকার, আমি ভারতবর্ষ আমি আরও যদি ছোট করেও বলি যে পশ্চিমবঙ্গকে আমাদের অনেক বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এবং তার মধ্যে সুন্দরবনের যে প্রাকৃতিক জলবায়ু আবহাওয়ার মধ্যে ম্যানগ্রোভ তৈরি হয়, সেই ম্যানগ্রোভের আজকে গুরুত্ব যে অপরিসীম, সেটা অন্তত পরিবেশবিদ হিসাবে বা যে কোনো সাধারণ মানুষ তার সামান্যতম যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানটা সে কখনই অস্বীকার করতে পারে না। কারণ ম্যানগ্রোভ দিনের পর দিন, বছরের পর বছর বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে, সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে, সাইক্লোন থেকে আমাদের সমাজকে রক্ষা করেছে, আমাদের মনুষ্য সমাজকে রক্ষা করেছে। কারণ সুন্দরবন তো মানে শুধুমাত্র একটা ম্যানগ্রোভের জঙ্গল নয়, সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ যাকে বলা হয়ে থাকে, এবং ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। এবং ম্যান বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যেটা 1989 সালে অ্যানাউন্স করা হয় ইউনেস্কোর তরফ থেকে। এবং তারপরে ম্যানগ্রোভ, যে অঞ্চলের মধ্যে ম্যানগ্রোভটা রয়েছে, সেটা বলতে পারো যে কারণে আমি শুরুতেই বললাম একটা প্রকৃতির দেয়াল। কারণ ম্যানগ্রোভ আমাদের মেনল্যান্ড থেকে সমুদ্রের মাঝখানে একটা দেয়াল হিসাবে খাড়া রয়েছে, যে ওয়ালটা প্রতি মুহূর্তে আমাদের জীবনযাত্রা, আমাদের প্রকৃতি ভারসাম্য, আমাদের মানুষের বাসস্থান, জীবন জীবিকা সমস্ত কিছুকে প্রোটেক্ট করে চলেছে। তো সেই হিসাবে ম্যানগ্রোভের গুরুত্ব যে কতখানি, সেটা আশা করি আমাদের বলে দেওয়ার কোনো প্রয়োজন। একদমই। আপনার কাছে এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন উমাশঙ্কর মণ্ডল। উমাশঙ্কর মণ্ডলের কাছে আমার এই প্রশ্নটাই থাকবে। উমাশঙ্কর বাবুকে প্রথমে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত উমাশঙ্কর বাবু। আর একদিন পরেই ম্যানগ্রোভ দিবস। বিশ্বজিৎবাবু যে কথা বলছিলেন যে এই ম্যানগ্রোভের গুরুত্ব কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই ম্যানগ্রোভ আপনার অঞ্চল, আমি সম্প্রতি গেছিলাম আপনার ওখানে, সেখান থেকে এই সৌরজ্যোতি কিছুক্ষণ আগে যে প্রতিবেদন দেখাচ্ছিল, আপনার ওই অঞ্চল এবং বনমন্ত্রী ক্যানিং 2 ব্লকের ইটাখালি দ্বীপেও গেছিলেন। কিন্তু সেই জায়গার থেকে প্রশ্ন একটাই, যেভাবে নির্বিচারে ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে, এর ফলটা কি? আপনারা তো ওখানকার বাসিন্দা, আপনি কর্মসূত্রে অন্য জায়গায় থাকলেও পরিস্থিতিটা দেখছেন, মাঠে ময়দানে প্রত্যেক দিন যাচ্ছেন, দেখছেন আপনার ম্যানগ্রোভ আর্মিরা কাজ করছে। কিন্তু একদিকে আপনার আর্মি কাজ করছে, আরেকদিকে অন্য কেউ সেই উপড়ে ফেলে দিচ্ছে। আমি আসছি আপনার উত্তর নেওয়ার পর, তারপর কিছু ছবি দেখাবো। উমাশঙ্কর বাবু।
বিষয়টা হচ্ছে যে কাল এই 26 তারিখ আমাদের ইন্টারন্যাশনাল ম্যানগ্রোভ ডে। তো আমি এই ডেটার উপরে বসে থাকি না, আমার কাজটা সারা বছরই চলে। হুম তো আমি যেটা 2009 সালে আয়লা থেকে পেয়েছিলাম, তো তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে গ্রামের লোকজনকে একত্রিত করতে হবে। হুম এই একত্রিতটা দীর্ঘ একটা সময় ধরে এবং প্রচন্ড লড়াই, প্রকৃতির সঙ্গে লড়াই, মানুষের সঙ্গে লড়াই, আমাদের কিছুটা বিগত আগের যে সরকারের লোকজনের সঙ্গে লড়াই, লড়াই করতে 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 কিন্তু এখন একটা ভালো জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি। এবং যাদের নামকরণ করেছে ম্যানগ্রোভ আর্মি, তারা কিন্তু তৈরি করছে। হুম হুম সাম্প্রতিক আমাদের নতুন সরকারের যে বনমন্ত্রী, উনি বললেন, সেদিনকে আমি দেখলাম প্রায় 1600 একর জমি কাটা হয়েছে, তার মধ্যে ক্যানিংয়েই বেশি, হুম বাদ বাকি জায়গা অপেক্ষাকৃত অনেকটা কম। উমাশঙ্করবাবু, কিন্তু এই এখানে যে একটু ম্যানগ্রোভ একটু ইন্টারাপ্ট করছি। গত পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী প্রায় কোটি কোটি, বছর বছর লক্ষ লক্ষ ম্যানগ্রোভ লাগানোর কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি তো ওখানকার বাসিন্দা, 1% সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছিল? মানে এইটুকুই শুধু জানার আমার। আমার চোখে বিষয়টা পড়েনি, এবং ওনার প্রতিশ্রুতির সঙ্গে আমার এই কার্যক্রমটা একদমই পুরো গোলমেলে হয়ে গেছিল মাঝখানটাতে। তো তার জন্য গ্রামের লোকজন ভীষণ সহযোগিতা করতো, কারণ গ্রামের লোকজন যেহেতু আমাকে চেনে, জানে, আমাকে ছোট থেকে দেখছে আমি কি করছি কাজকর্ম, তো সেই জন্য আমার এই ব্যাপারটা সমস্যা হয়নি। কিন্তু এটা ঘটনা যে আগের যিনি এইটা করেছেন সেইটার কোনো এফেক্ট কিন্তু একদমই আমরা পাইনি, আমরা দেখতেই পাইনি। এখন ঠিকই। নতুন সরকারের তো উদ্যোগটা আমরা অনেক দেখছি। তো আমরা আশা করব যে আমরা আরো অনেক বেশি এই কাজে আগ্রহী হয়ে কাজটা আমরা এগোতে পারবো। ঠিকই ঠিকই। অবশ্যই। উমাশঙ্করবাবু, আপনি সঙ্গে থাকুন আমাদের, আমি আরও কয়েকটা প্রশ্ন করব। আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাব, তার আগে আমি ছবিটা দেখাতে বলবো দর্শকদের, যে ছবিটা কিছুক্ষণ আগেও দেখছিলাম। বিশ্বজিৎ বাবু, আপনি দেখলেও অবাক হবেন, বিঘার পর বিঘা জমি ম্যানগ্রোভ নেই। যে জায়গাটার ছবি দেখাবো এই মুহূর্তে স্ক্রিনে, সেই জায়গা দেখলে বুঝতে পারবেন পাশেই বিদ্যাধরী নদী। সেই বিদ্যাধরী নদীর পাশের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে এই যে এই একদম নদী লাগোয়া বিদ্যাধরী বলুন বা ওখানকার স্থানীয় যে নদীগুলো, সব নামগুলো মনে পড়ছে না, কিন্তু পুরো সাফ হয়ে গেছে। মানে সেক্ষেত্রে এই বারবার সুন্দরবন যখন একটা বড় ঝড় আসে, তখনই বারবার প্রশ্ন আসে যে কলকাতাকে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। একটা সময় এমজিএনআরইজির প্রজেক্টের মাধ্যমে ম্যানগ্রোভের চারা তৈরির কথা ছিল, চারা হয়েছে কিন্তু সেগুলো আর লাগানো হয়নি, চারা নষ্ট হয়েছে। আপনারা তো প্রতিদিন আপনারাও মাঠে ময়দানে গিয়ে কাজ করছেন, গবেষণার কাজ করছেন, ছুটে যাচ্ছেন বিভিন্ন জায়গায় স্যারের পক্ষ থেকে বা রিভার ইনস্টিটিউটের পক্ষ থেকে, কিন্তু পরিস্থিতিটা কি? মানে এই কলকাতাকে বাঁচানো বা আমাদের পশ্চিমবঙ্গে বাঁচানো, সুন্দরবন তো একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেদান্ত, সুন্দরবন এমন একটা জায়গা, তোমাকে বারবার বলছি যে সুন্দরবন যদি না থাকে কলকাতার অস্তিত্ব জাস্ট কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে। আচ্ছা। কারণ সুন্দরবন এক প্রকার প্রকৃতির দেয়াল হিসাবে কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গের একটা বড় অংশকে আড়াল করে রেখেছে। এবং আমরা যখন, যেটা একটা বাংলায় প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তো যতক্ষণ আমাদের এই সুন্দরবনের ম্যানগ্রোভটা থাকবে বা আমরা এটাকে রাখতে পারবো, ঠিক ততদিন পর্যন্ত কিন্তু আমরাও সুস্থ থাকবো। এবং আজকে একটা মাঝে মাঝে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলে যে সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে এসছে। কথাটা উল্টো। অ্যাকচুয়ালি আমি বলি না, আমরা বাঘের ঘরে চলে গেছি। কারণ বাঘ খুঁজতে খুঁজতে নিজের বাড়িতেই আসে, এসে দেখে যে আমার বাড়িতে অন্য কেউ এসে বাস করছে। ফলে এই যে ম্যানগ্রোভের একটা অপরিসীম গুরুত্ব, এবং আজকে উমাশঙ্কর দার মতো বেশ কিছু মানুষজন, যারা আমরা খুব ভালো বন্ধু, উমাশঙ্কর দা, ওনারা কাজ করেন আমি জানি, এরকম জেনুইনলি অনেকেই আছেন যারা ম্যানগ্রোভটাকে নিয়ে সত্যিকারে লড়াই করে যাচ্ছেন। আবার এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র ম্যানগ্রোভ এমন একটা উদ্ভিদ, সেটাকে শুধুমাত্র লাগালেও তো হবে না, সেটার একটা পরিচর্যারও গুরুত্বপূর্ণ দরকার আছে। এবং সেখানে যেহেতু এমন একটা এরিয়ার, ভূপ্রাকৃতিক দিক থেকে সুন্দরবন এমন একটা এরিয়া যেখানে স্টর্ম সার্জ একটা বড় ফ্যাক্টর, জলোচ্ছ্বাস হতেই থাকে, টাইড আসছে, এবার ম্যানগ্রোভের চারা হয়তো লাগিয়ে দেওয়া হলো, তারপরে হয়তো সেটা কোনোভাবে ইরেজ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে ওই পরিচর্যাটাও যেরকম গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে এরকম ম্যানগ্রোভ আর্মির মতো আরও অনেক আর্মি দরকার যে ম্যানগ্রোভটাকে প্রোটেক্ট করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে চিত্রগুলো দেখাচ্ছ এখানে, এই ফাঁকা হয়ে যাওয়া ধুধু মাঠ, এটা একসময় ম্যানগ্রোভের জঙ্গল ছিল, এবং যে জঙ্গলটা
আমাদের তথাকথিত সরকার বলো, আমি আর কোনো রাজনৈতিক বিশ্লেষণে যাচ্ছি না, না, কিন্তু একদম। সবাই আমরা জানি যে কি হয়েছে কম বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে একটি প্রযুক্তি যেটা বহুল প্রচলিত, সেটা হচ্ছে জিওস্পেশিয়াল টেকনোলজি। ঠিক। যে জিআইএস রিমোট সেন্সিং টেকনোলজি দিয়ে তুমি পুরনো মানচিত্র, উপগ্রহ মানচিত্র যদি দেখো আর বর্তমান স্যাটেলাইট ইমেজ যদি দেখো, তাহলে কিভাবে আস্তে আস্তে সুন্দরবনটাকে এক প্রকার ন্যাড়া করে দেওয়া হয়েছে ঠিক। সেটা তুমি যথেষ্ট স্পষ্টভাবে দেখতে পাবে। ঠিক। আমি এই বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা আমি আপনার কাছে এবং উমাশঙ্কর বাবু দুজনের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাচ্ছি যে কিভাবে সম্ভব সুন্দরবনকে আপাতত বাঁচানো? আমরা অনেক কথা বলি, অনেক কিছু করি, কিন্তু এই মুহূর্তে বোধহয় প্র্যাকটিক্যালি কাজ করার সময় এসছে। এই উত্তর নিয়ে দুজনের কাছেই আসবো, কিন্তু আপাতত সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি দুজনের কাছেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে গেছিলাম, একদিকে বিশ্বজিৎ বাবু, অপরদিকে উমাশঙ্কর বাবু আমাদের সঙ্গে আন্তর্জালিক মাধ্যমে রয়েছেন। আমি প্রথমে উমাশঙ্কর বাবুর কাছে যাই। উমাশঙ্কর বাবু, এই মুহূর্তে বোধহয় সময় এসেছে প্র্যাকটিক্যালি আমাদের ভাবার। মানে এতদিন পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা হয়েছে, কিন্তু বর্তমানে সরকারও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং আপনারাও প্রতিনিয়ত, বিশ্বজিৎ বাবু যেমন কাজ করছেন, আপনিও মাঠে ময়দানে নেমে একদম সেই ম্যানগ্রোভ আর্মি তৈরি করে কাজ করছেন, বা আপনার মতো যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কিভাবে এই যে ফাঁকা হয়ে যাওয়া জায়গা তাকে বাঁচানো সম্ভব, সেই জায়গাকে আবার নতুন করে ফেরানো সম্ভব? না, আমার যেটা মনে হয় সরকারি উদ্যোগে জায়গাটা মানে এই ম্যানগ্রোভ প্লান্টেশন করার ক্ষেত্রে গ্রামবাসীদেরকে আরো অনেক বেশি উদ্বুদ্ধ করতে হবে, ওদেরকে সচেতনতা করতে হবে যে একটা ম্যানগ্রোভের জঙ্গল মানব জীবনে এবং পরিবেশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সেই ব্যাপারটা যদি এখন অনেকেই জানেন, আইলা লাইলা, সিডার, নার্গিস, আমফান, ইয়াসের পরে সুন্দরবনের মানুষ বুঝে গেছে যে ম্যানগ্রোভের গুরুত্বটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেইটাকে প্লান্টেশন করার পরে প্রোটেকশনের ক্ষেত্রে কি একটা সমস্যা তৈরি হয়, কখনো গরু নেমে যায়, ছাগল নেমে যায়। এইটাকে বাঁচানোর জন্য গ্রামবাসীদের মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিন, যেটা সেই ডিসিপ্লিন ওইতে যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা অবশ্যই ভালো হবে, হবেই। কারণ এটা আমি তো অনেক লড়াই করে 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 টুকটুক করে করে অনেকটা জায়গায় ঠিকই এগিয়ে নিয়েছি। তো এই জায়গাটা যদি আমরা এগোতে পারি সবাই মিলে, কারণ আমাদের পক্ষে, মানে আমার পক্ষে যদি আমি বলি, পুরো সুন্দরবন জুড়ে কিন্তু এরকম কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিকই, একদম। আমি একটা ব্লকে, বেশ কিছুটা দ্বীপে মানুষজনকে একত্রিত করে, কারণ এটা করতে গেলেও তো প্রচুর অর্থবল দরকার হয়, একদম একদম প্রচুর মানুষের সহযোগিতা দরকার হয়। তো সেটা তো আমার তো নাই। বিভিন্ন মানুষের কাছে ভীষণ আন্তরিক সহযোগিতার মাধ্যমে তারা আমাকে দিচ্ছেন এবং আমরা আবার তাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছি। এর জন্য প্রতিটা মুহূর্তে আমাকে আমার প্রিয় যারা মানুষজন আছে তাদের কাছে আমার মাথা নতজানু হয়ে এইটা চাইতেই হয় যে তোমরা আমাকে সরষের তেলের ব্যবস্থা করে দাও, ছাতার ব্যবস্থা করে দাও, বইয়ের ব্যবস্থা করে দাও, রেশনের ব্যবস্থা করে দাও, ওদের শাড়ির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তবে আমার এই যে মডেলটা, এই মডেলটার মধ্যে একটু ব্যতিক্রম আছে অন্য মডেল থেকে, কারণ আমরা কিন্তু সরাসরি লিকুইড মানিটা তাদের হাতে দেই না। না, বিষয়টা হচ্ছে এই কাজের জায়গা থেকে, মানে ওরা তো কাজ করছে, কিন্তু এই যে ম্যানগ্রোভটাকে বাঁচিয়ে রাখা, মানে ধরুন অসাধু ব্যক্তির তো অভাব নেই, ধরুন একটা সরকার চলে গেছে, ঠিক আছে, আমি রাজনৈতিক জায়গায় ঢুকছি না, কিন্তু মানুষের মধ্যে সচেতনতার জায়গাটা, সেই সচেতনতার জায়গাটাকে দেওয়াটা তো খুব জরুরি বোধহয়। একদমই। তো সেই জন্য কিন্তু এই গ্রামের সচেতনতা ভীষণ দরকার, এবং কেউ যদি এইরকম ধরনের কাজকর্ম করে তাদের সরকারের তরফ থেকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, নাহলে কিন্তু এই জঙ্গল বাঁচানো ভীষণ পক্ষেই মানে অসম্ভব হয়ে পড়বে আর কি। আমি আশা করছি আমরা সামনে যে সরকার আছে, বর্তমান যে সরকার আছে, তাদের কাছে আমি অন্তত খুব আশাবাদী যে আমরা নতুন জঙ্গলের হয়তো অনেক আরো জঙ্গল বাড়িয়ে তুলতে পারবো, মানুষজন সহযোগিতা করবে, এটা আমার কাছে ভীষণ আমি আশাবাদী। ঠিক। উমাশঙ্কর বাবু, আপাতত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বাদবাকি আলোচনা বিশ্বজিৎ বাবুকে নিয়ে এগোবে। আপাতত ধন্যবাদ আপনাকে।
বিশ্বজিৎবাবু যে কথা বলছিলেন, প্র্যাকটিক্যালি সমস্যাটা তো অনেক বেশি। এই যে রিমোট সেন্সিংয়ের কথা বলছিলেন, কিন্তু রিমোট সেন্সিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই আবারও সেই একই জায়গায় যে প্র্যাকটিক্যালি সমস্যাটা সমাধানের উপায়টা কি, কোথায় আপনারা কিভাবে এগোবেন? বেদান্ত, দেখো, অ্যাকচুয়ালি সুন্দরবনের মতো এরকম একটা প্রাকৃতিক সম্পদ যেটা আমাদের মাথায় করে রাখা উচিত, সেই সম্পদটাকে আমরা অবহেলায় ঠেলেছি। সুন্দরবন নিয়ে প্রকৃত অর্থে লাস্ট এত বছর ধরে যে সরকারই থাক, আমি আবার সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যে সরকারই থাক, সুন্দরবন নিয়ে সেই অর্থে কোনো মাস্টার প্ল্যান যাকে বলা হয়ে থাকে যে সুন্দর একটা, আজকে ধরো টেকনোলজি যখন তোমার হাতে আছে, আজকে তোমার হাতে যখন মোবাইল ফোনটা আছে, তুমি কি রাস্তায় লোককে জিজ্ঞাসা করে যাবে নাকি তুমি গুগল ম্যাপটাকে ইউজ করে কাজে লাগাবে? তাহলে অটোমেটিক্যালি টেকনোলজি আছে, আর আমাদের এই রাজ্যে মেধারও অভাব নেই। যখন পশ্চিমবঙ্গে নতুন সরকার আসে, আমি আগের সরকারের কাছেও ছুটে গিয়েছিলাম যে সুন্দরবনটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করুন। আমাদের রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে আমি প্রচুর রিসার্চ পেপার, যেটা ভারত সরকারের আমরা এতগুলো মিনিস্ট্রির সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রচুর রিসার্চ ওয়ার্ক, আমাদের হোয়াইট পেপার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং টেকনোলজি ইন্টিগ্রেট করে কাজ করা যেটাকে বলা হয়ে থাকে হাতে কলমে, সেই ধরনের কাজের সুযোগ আছে। তো সেই সমস্ত মেসেজ নিয়ে আমরা মাননীয় মন্ত্রী, যিনি বর্তমান মন্ত্রী সুন্দরবনের, দীপঙ্কর দার কাছে আমি ছুটে গিয়েছিলাম, এবং তিনি বিষয়টাকে যথেষ্ট আগ্রহ নিয়ে শুনেওছেন, এবং আমি অস্বীকার করব না, উনি নিজেও আমার সঙ্গে খুব শিগগিরই এটা নিয়ে বসবেন। কারণ সুন্দরবন মাস্টার প্ল্যানের মধ্যে দিয়েই আমরা কিন্তু ম্যানগ্রোভের রক্ষা করা, আর ম্যানগ্রোভ শুধু বাঁচালে হবে না, ম্যানগ্রোভের কে যারা বাঁচাবে তাদেরও প্রপার একটা ট্রেনিং বা বলো একটা পলিসি তৈরি করা। এবং ম্যানগ্রোভটা, মাটি চুরি, বালি চুরিটা যেরকম একটা অপরাধ, আমি বলবো ম্যানগ্রোভ চুরিটাও যেন একটা অপরাধ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার গণ্য করে। এবং বনমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়েছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। মনোজদার সাথে আমিও দেখা করেছিলাম, এবং আশা করব এইটাকে একটা প্রপার আইন এনে আমাদের ক্যাবিনেট, যে নতুন সরকার যে সমস্ত নতুন নতুন পলিসি নিয়ে ভাবছে, এটাকেও যেন একটা ম্যানগ্রোভ চুরিটাকে একটা প্রপার আইন হিসেবে কনসিডার করা হয়। বনমন্ত্রী মনোজ ওরাও, তিনিও একদম সরেজমিনে দেখতে গিয়ে অবাক হয়ে গেছিলেন, মানে রীতিমতো তাজ্জব এক প্রকার বলা যায়। তিনি সুন্দরবনের বিভিন্ন এলাকা যেমন ঘুরে দেখলেন, তার সঙ্গে এই আশ্বাসও দিয়েছেন যে সত্যি সত্যি পরিস্থিতি বদলাবে, কিন্তু পরিস্থিতি বদলানোটা তো রাতারাতি সম্ভব নয় কারোর পক্ষে। বনমন্ত্রী কি বলেছেন একবার শুনুন। সেটা না, আমরা একটা অভিযোগ পেয়েছিলাম কিছুদিন ধরে যে সেখানে কি বেদখল হয়ে যাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে, অভিযোগ ছিল, এবং সেটা আমরা প্রমাণও পেয়েছিলাম। তাই আজকে স্পেশালি একটা নির্দিষ্ট জায়গায় এসেছিলাম, ইট খোলাতে এসেছিলাম। সেটা তো ক্যানিং পশ্চিম বিধানসভা কৃপাখালী গ্রামে এসেছিলাম, এবং আমরা নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে শয়ে শয়ে হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। তো সেটা হতে পারে না। আমরা ডিএম সাহেবকে চিঠি করব, এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থায় ফিরে নিতে। আশা করি নভেম্বর মাসে আমরা এসে নিয়ে সেখানে আবার পুনরায় ম্যানগ্রোভ প্রতিস্থাপন করব। বিশ্বজিৎবাবু, বনমন্ত্রীও যে কথা বললেন, মানে এই ছবিটার কথাই তুলে ধরছিলেন, যে ছবি এতক্ষণ দেখাচ্ছি, কিন্তু ওই আবারও বারবার একটা জায়গাতেই আমি আটকে যাচ্ছি যে প্র্যাকটিক্যালি সমস্যাটা অনেক বড়। কারণ এ তো শুধু ধরুন আমফান, আয়লা, ইয়াসিন এই সব বিষয়ও যেমন রয়েছে, ঠিক তেমনি নদীর ভাঙন, সুন্দরবন অঞ্চলের পাড় ভাঙন, এই তো একটা বড় সমস্যা। সেক্ষেত্রে অন্য বিকল্প ব্যবস্থা বা কিভাবে সেই জায়গাটাকে রক্ষা করা সম্ভব? জঙ্গল যখন কমছে, ওই আপনি বলছিলেন বাঘ আমাদের মধ্যে আসছে না, আমরা বাঘের কাছে চলে যাচ্ছি, যত দিন যাচ্ছে সমস্যা তো বাড়তে থাকবে দিন দিন বোধহয়। তাহলে সমস্যা তো বাড়বেই, এবং এটা আমি তো বারবার বলছি যে সুন্দরবন এমন একটা কনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে বিলং করছে, জোনটা, যে জোনটাতে তোমার স্টর্মস আর সাইক্লোন আসবেই, ভরা কোটাল মরা কোটালের সমস্যা তাতে থাকবেই, এবং নোনা জল ঢুকবেই। এবং কিন্তু মজার কথা হচ্ছিল, তুমি যদি বিগত কয়েক দশকের স্ট্যাটিস্টিক্স নাও, এটার প্রবণতা ক্রমশ বাড়ছে, কারণ আমাদের জলবায়ু পরিবর্তন একটা অন্য চেহারা নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট অবভিয়াসলি সেটা আমাদের সোসাইটির মধ্যে দিয়েই যাবে, এবং আমরা ভুক্তভোগী হব। তো যতক্ষণ না পর্যন্ত সুন্দরবনকে সুন্দরবন হিসেবে দেখা হবে, সুন্দরবনকে আমাদের সমস্যা হচ্ছে আমরা মধুর ভাণ্ড হিসেবে দেখি, আমি বলি। কারণ সুন্দরবনে শুধুমাত্র মৌমাছিরা মধু রাখে না, সুন্দরবনে অনেক মানুষ ও অনেক এনজিও আছে যারা এটাকে সুন্দরবনটাকে ইউজ করে, তারা কিন্তু এক প্রকার আমি বলবো ইউজ করছে, অত্যন্ত বাজে ভাবে শুনতে লাগলেও বলবো। কারণ আমি এই জায়গা থেকে তো
তো প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এটা কারণ আজকে তোমার ঘরে আগুন লাগছে মানে আমার ঘরে আগুন লাগবে না এরকম কোনো সম্ভাবনা নেই। আজকে হাওয়া দিলে আমার ঘরেও আগুন লেগে যেতে পারে, কারণ তোমার ঘরটা যেই পড়ে যাবে আমার ঘরটা তার পাশেই আছে। তো সুন্দরবনটাকে আমার প্রতিবেশী একটা এই হিসাবে ভাবতে হবে। এবং আমি আবার সদর্থক একটা ভাবনাকে আমি সাধুবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের, যে সুন্দরবনকে আমি শুনেছি যে একটা আলাদা জেলা হিসাবে কনসিডার করা হবে। তাহলে আশা করছি সুন্দরবনের যে পুরনো চেহারা, আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রী, আমাদের বনমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এরা সদর্থক চিন্তাভাবনা নিয়ে ভাববেন, এবং সেই হিসাবে যদি কোনোভাবে আমাদের সহযোগিতা দরকার পড়ে আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে, আমি ব্যক্তিগতভাবে সর্বত্রভাবে সাহায্য করতে আমরা রাজি। ঠিক একদম একদম লাস্ট লাইন নেব ছোট্ট করে। এই যে রিভার ইনস্টিটিউট, এই রিভার ইনস্টিটিউট ধরুন মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হোক বা এই সুন্দরবনের গঙ্গা ভাঙন, এক্ষেত্রে প্ল্যানিংটা আপনাদের কি একদম ছোট্ট করে? মানে আমি মানে এই উত্তরটা অনেক বড় হওয়া উচিত আমি বলছি, কিন্তু তারপরও মানে সময়ের অভাবে ধরুন মুর্শিদাবাদের গঙ্গা হোক বা দক্ষিণ 24 পরগনার এই নদী ভাঙন, সব তো একই রকম। এই সমস্যার সলভ বা প্ল্যানিংটা আপনাদের কাছে কি? জাস্ট এক লাইনে। তুমি এক লাইনে বললে উত্তরটা সম্ভব নয়, তাও বলছি নদী ভাঙন আটকানো সম্ভব নয় খুব সত্যি কথা বলতে গেলে, কারণ নদী ভাঙবে তার স্বাভাবিক নিয়মে। আমরা তার ভাঙনের মুখে গিয়ে সেই সুন্দরবনের বাঘের মতোই বলতে হবে, আমরা তার ভাঙনের মুখে গিয়ে বাড়িঘরদোর করছি, কারণ নদী তার নির্দিষ্ট একটা ফ্ল্যাট প্লেন মধ্যে দিয়ে চলাচল করে। আর আমাদের এই যে রিভার ইনস্টিটিউটের ভাবনাটা তুমি বললে, এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিভার অ্যাফেয়ার্স, প্রথমে এটার নাম ছিল সেন্টার ফর রিভার অ্যাফেয়ার্স, এবং শুরু থেকে এটা ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছে, এবং প্রচুর রিভার রিলেটেড রিসার্চ, তোমার সামনে প্রোফাইলটা আছে, তুমি পড়লে কখন দেখতে পাবে, এটা করেছে এবং সেই হোয়াইট পেপার রিসার্চ ওয়ার্ক সব দিয়েছে। আগামী দিনে এই রিসার্চ ইনস্টিটিউটটাকে দেশের নয় বিদেশের মধ্যে প্রথম রিভারের একটা ইনস্টিটিউট বা ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে আমরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। ঠিক ঠিক একদমই। বিশ্বজিৎদা, বা এই নিয়ে আলোচনা ধরুন আরও হওয়া উচিত, কারণ ম্যানগ্রোভ নিয়ে যদি আলোচনা চালাতে থাকি সম্ভবত আজকে শেষ করতে পারবো না, কারণ সমস্যাটা অনেক বড়, ছবিটাও অনেক কিছু বলে গেল, আজকে সময়ের অভাবে অনেক কিছু বলা গেল না। কিন্তু যাই হোক, নদী ভাঙন হোক বা এই সুন্দরবনের এই পরিস্থিতি সুস্থ হোক, মানুষের সুস্থ জীবনযাপন ফিরুক, বাঘ বাঘের জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায় থেকে, এইটাই বরং বেশি কাম্য। আপাতত আবারও ফিরিয়ে দিচ্ছি সৌরজ্যোতির কাছে। দেখুন, সুন্দরবন শুধুমাত্র উপকূলের সবুজ প্রহরিত নয়, প্রকৃতিরও জীবন্ত রক্ষা কবচ আমরা মনে করতেই পারি। অত্যন্ত সমৃদ্ধ আলোচনা, যদিও আমাদের এই অনুষ্ঠানের সময়সূচি অত্যন্ত কম, তার মধ্যেও বেদান্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী, তিনি বিশ্বজিৎ বাবু এবং উমাশঙ্কর বাবুর সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন, সেটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। শুধুমাত্র বাস্তুতন্ত্র রক্ষা করবার জন্য আমাদের এই তাগিদটাকেই বাড়াতে হবে না, আমাদের আরও সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। এবং অবশ্যই রাজ্যের নবনিযুক্ত বনমন্ত্রী তিনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব প্রশংসনীয়, এবং আগামী দিনে তিনি আরও নতুন উদ্যমে এগিয়ে যাবেন, এই কামনা আজকে আমরা এই দৃষ্টিপাত লাইভ অনুষ্ঠান থেকে করলাম। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল বা আগামী সোমবার আবার দেখা হবে এই পর্বে। আপাতত শুভরাত্রি, নমস্কার।